সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধামরাই সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রহিমা আক্তার, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ। আজকে নিরীক্ষা এই বিষয়টি নিয়ে কথা বলবো। এটি বিবিএ পাস কোর্সের প্রথম বর্ষের শিক্ষার্থীদের এবং বিবিএ অনার্সের তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের দুটি সিলেবাসেরই অন্তর্ভুক্ত। নিরীক্ষার যে অংশটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে নিরীক্ষার শ্রেণী বিভাগ। আজকের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে নিরীক্ষার শ্রেণী বিভাগ। নিরীক্ষা সম্পর্কে ইতিমধ্যে তোমরা জেনেছো। আজকে নিরীক্ষার বিভিন্ন ধরনের শ্রেণী বিভাগ নিয়ে কথা বলবো। নিরীক্ষার শ্রেণী বিভাগকে প্রথমত 4টি ভাগে ভাগ করতে পারি। 4টি ভিত্তির উপরে নিরীক্ষাকে শ্রেণী বিভক্ত করা যায়। প্রথমটি হচ্ছে সংগঠনের ভিত্তিতে, প্রতিষ্ঠানটি কেমন হবে সেটার ভিত্তিতে নিরীক্ষা কেমন হবে সেটিকে বিভক্ত করা, বিভিন্ন শ্রেণীতে ভাগ করা। এরপর হচ্ছে নিরীক্ষার সময়টা কেমন হবে সেই সময়ের ভিত্তিতে নিরীক্ষার ধরনগুলো। এরপর নিরীক্ষার পরিধি অনুসারে নিরীক্ষার শ্রেণী বিভাগ। এরপর কোন বিষয়ের ওপরে মানে বিষয়বস্তুর ভিত্তিতে নিরীক্ষার শ্রেণী বিভাগ। প্রথমেই চলে আসি সংগঠনের ভিত্তিতে নিরীক্ষার শ্রেণী বিভাগগুলো কী কী। সংগঠনের ভিত্তিতে দুই ধরনের সংগঠনের নিরীক্ষাকে ভাগ করা যায়। প্রথমটি হচ্ছে সরকারি নিরীক্ষা, পরবর্তীটি বেসরকারি নিরীক্ষা। সরকারি বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানে যে লেনদেনসমূহ সংঘটিত হয় সেই লেনদেনগুলো নিরীক্ষা করার জন্য সরকারের অধীনে যে বিভাগটি কাজ করে সেটি হচ্ছে সরকারি প্রতিষ্ঠানের লেনদেনগুলোকে পরীক্ষা নিরীক্ষা করে থাকে। কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল এই যে নিরীক্ষা বিভাগ সরকারের অধীনে, সেই বিভাগ পরিচালনা এবং নিয়ন্ত্রণ করে। সরকারি নিরীক্ষার পরিধি অনেক বড় এবং এই জন্যে এই নিরীক্ষাটি ধারাবাহিকভাবে হয়ে থাকে এবং সরকারি নিরীক্ষা বিভাগই এই দায়িত্ব পালন করে থাকে। এরপর চলে আসি বেসরকারি নিরীক্ষা। নাম শুনেই বোঝা যাচ্ছে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর জন্য যে নিরীক্ষা ব্যবস্থা সেটি। এবং এই নিরীক্ষাকে দুটি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে বিধিবদ্ধ নিরীক্ষা এবং আরেকটি হচ্ছে অবিধিবদ্ধ নিরীক্ষা। বিধিবদ্ধ নিরীক্ষা আসলে কি? কোনো বিশেষ আইন অনুসারে যদি বাধ্যতামূলক কোনো প্রতিষ্ঠানের নিরীক্ষা করানো হয় তাহলে সেটাকে বলা হচ্ছে বিধিবদ্ধ নিরীক্ষা। এবং এই ক্ষেত্রে নিরীক্ষকের নিয়োগ, যোগ্যতা, কর্তব্য, অধিকার, দায়, পারিশ্রমিক কেমন হবে এই সব কিছুই আইনের দ্বারা নির্ধারিত হয়ে থাকে। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি যে যৌথ মূলধনী কোম্পানির যে নিরীক্ষাটা বাধ্যতামূলক আইনের দ্বারা এবং সেখানে নিরীক্ষার বিভিন্ন বিষয় আইনের দ্বারা নির্ধারিত, এটিকে বলবো বিধিবদ্ধ নিরীক্ষা। এরপর চলে আসে অবিধিবদ্ধ নিরীক্ষা। অবিধিবদ্ধ নিরীক্ষা আসলে কি? ঠিক বিধিবদ্ধ নিরীক্ষা কোনো আইনের দ্বারা হবে, আর অবিধিবদ্ধ নিরীক্ষা কোনো বিশেষ আইনের প্রয়োজন হবে না। কোনো বিশেষ আইনের নিয়ন্ত্রণ ছাড়াই যখন নিয়োগকর্তা এবং নিরীক্ষকের মধ্যে একটি চুক্তি সম্পাদিত হবে নিরীক্ষা সংক্রান্ত, সেটিকে বলবো অবিধিবদ্ধ নিরীক্ষা। বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান যেমন এক মালিকানা, অংশীদারি, অব্যবসায়ী প্রতিষ্ঠান, এই ধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই অবিধিবদ্ধ নিরীক্ষা প্রযোজ্য। এই গেল সংগঠনের ভিত্তিতে নিরীক্ষার শ্রেণী বিভাগ। আশা করছি তোমাদের কাছে সংগঠনের ভিত্তিতে নিরীক্ষার শ্রেণী বিভাগ সুস্পষ্ট। এখন চলে আসি সময়ের ভিত্তিতে নিরীক্ষার শ্রেণীবিভাগগুলো কী কী। সময়ের ভিত্তিতে নিরীক্ষাকে 3টি ভাগে ভাগ করতে পারি। প্রথমটি হচ্ছে ধারাবাহিক নিরীক্ষা, দ্বিতীয়টি বাৎসরিক বা পর্যাবৃত্ত বা কালীন নিরীক্ষা এবং তৃতীয়টি হচ্ছে অন্তর্বর্তী নিরীক্ষা। প্রথমেই চলে আসি ধারাবাহিক নিরীক্ষা কী। নাম শুনেই বোঝা যাচ্ছে যেটি ধারাবাহিকভাবে চলতে থাকবে সেটিকে বলবো ধারাবাহিক নিরীক্ষা। তার মানে সারা বছর ধরে একটি নির্দিষ্ট সময় অন্তর যদি নিয়মিতভাবে কোনো নিরীক্ষা কার্য পরিচালনা করা হয় তাহলে সেটিকে বলবো ধারাবাহিক নিরীক্ষা। এই নিরীক্ষা সাধারণত বড় বড় প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য। এরপর চলে আসি বাৎসরিক বা পর্যাবৃত্ত বা কালীন নিরীক্ষা। আমরা জানি যে হিসাব বিজ্ঞানের একটি হিসাব কাল নির্ধারিত থাকে। হিসাব কালের ভিত্তিতেই হচ্ছে হিসাব বিজ্ঞানের হিসাবসমূহ পরিচালিত হয়। তাহলে কোনো একটি নির্দিষ্ট সময় শেষে, নির্দিষ্ট হিসাব কালের শেষে যখন কোনো প্রতিষ্ঠানের
যাবতীয় হিসাব একসাথে পর্যালোচনা করা হবে, পরীক্ষা নিরীক্ষা করা হবে, তখন সেই নিরীক্ষা ব্যবস্থাকে আমরা বলবো বাৎসরিক বা পর্যাবৃত্ত বা কালীন নিরীক্ষা। যদি একটি নির্দিষ্ট সময় পরে হচ্ছে, এটিকে সম্পূর্ণ নিরীক্ষা নামেও অভিহিত করা যায়। এরপর চলে আসি অন্তর্বর্তী নিরীক্ষা। ধারাবাহিক নিরীক্ষা দেখলাম যেটি সারা বছর ধরে একটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর চলতে থাকবে। বাৎসরিক বা পর্যাবৃত্ত বা কালীন নিরীক্ষা হচ্ছে একটি নির্দিষ্ট সময় পরে নিরীক্ষা কার্য পরিচালিত হবে। তাহলে অন্তর্বর্তী নিরীক্ষা কি? যে হিসাবকাল, সেই হিসাবকালের মধ্যবর্তী যে কোনো সময় যদি কোনো নিরীক্ষা কার্য পরিচালনা করা হয়, যেটি ধারাবাহিকও না পর্যাবৃত্তও না, মধ্যবর্তী যে কোনো একটি সময়ে যে নিরীক্ষা কার্য পরিচালিত হবে সেটিকে বলা হবে অন্তর্বর্তী নিরীক্ষা। যেমন একটি উদাহরণ দিই, যৌথ মূলধনী কোম্পানি যখন তাদের অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করে, ডিভিডেন্ড ডিক্লেয়ার করবে, সেই সময় যদি কোনো নিরীক্ষার প্রয়োজন হয় তাহলে ওই নিরীক্ষাকে বলবো অন্তর্বর্তীকালীন নিরীক্ষা। যেমন ওই সময়ে কোম্পানি সিদ্ধান্ত নিল যে তারা অন্তর্বর্তীকালীন লভ্যাংশ প্রদান করার পূর্বে কোম্পানির যে লাভ ক্ষতি হিসাব উদ্ধৃতপত্র আছে সেগুলো একটু নিরীক্ষা করে তারপরে তারা লভ্যাংশ ঘোষণা করবে, তখন সেই নিরীক্ষাকে বলা হবে অন্তর্বর্তী নিরীক্ষা। তাহলে এই ছিল সময়ের ভিত্তিতে নিরীক্ষার শ্রেণীবিভাগ। পরবর্তীতে চলে আসি পরিধির ভিত্তিতে নিরীক্ষার শ্রেণীবিভাগ। পরিধির ভিত্তিতে নিরীক্ষাকে তিনটি ভাগে ভাগ করতে পারি। প্রথমটি আংশিক নিরীক্ষা, পরবর্তীটি পূর্ণাঙ্গ নিরীক্ষা এবং এরপরে অভ্যন্তরীণ নিরীক্ষা। আংশিক নিরীক্ষা কি? কোনো প্রতিষ্ঠানের সবগুলো লেনদেন পরীক্ষা না করে যদি কিছু অংশ, যেমন সম্পূর্ণ লেনদেন না করে শুধুমাত্র ক্রয় বা বিক্রয় সংক্রান্ত লেনদেন পরীক্ষা করা হলো, বা লাভ ক্ষতির হিসাব অথবা শুধু উদ্ধৃতপত্র পরীক্ষা করা হলো, সেই ক্ষেত্রে ওই নিরীক্ষাকে বলবো আংশিক নিরীক্ষা। অপরদিকে পূর্ণাঙ্গ নিরীক্ষা যে প্রতিষ্ঠানের হিসাবপত্রের পরিপূর্ণ এবং বিস্তৃত নিরীক্ষা করা। এরপর চলে আসে অভ্যন্তরীণ নিরীক্ষা। হিসাব কাজের সাথে সংশ্লিষ্ট নয় এমন কর্মকর্তার দ্বারা যদি সারা বছর ধরেই প্রতিষ্ঠান নিরীক্ষা কার্য পরিচালনা করে থাকে তাহলে সেটিকে বলবো অন্তর্বর্তী নিরীক্ষা। আর একটু বিস্তারিত বলি, সেটি এখন বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানে যেটি হয়, বড় বড় প্রতিষ্ঠানগুলোতে একটি নির্দিষ্ট সময় পরে নিরীক্ষা না করে প্রতিষ্ঠান নিজের দায়িত্বেই একটি নিরীক্ষা বিভাগ রাখে এবং হিসাব কাজের সাথে সংশ্লিষ্ট নয় এমন কর্মকর্তারা সেই নিরীক্ষা বিভাগে কাজ করে এবং ওই বিভাগের কর্মকর্তাদের কাজেই সারা বছর ধরে যে হিসাবগুলো সেই হিসাবগুলো সঠিকভাবে হচ্ছে কি না, কোনো ভুল জুয়া জালিয়াতি আছে কি না সেগুলো নিরীক্ষা করা। সারা বছর ধরেই যেহেতু প্রতিষ্ঠানের অধীনেই এই বিভাগ কাজ করে থাকে, তাই এটিকে বলা অভ্যন্তরীণ নিরীক্ষা। এই ছিল সংগঠনের ভিত্তিতে, সময়ের ভিত্তিতে এবং পরিধির ভিত্তিতে নিরীক্ষার শ্রেণীবিভাগ। এখন চলে আসি বিষয়বস্তুর ভিত্তিতে নিরীক্ষার শ্রেণীবিভাগ। অনেক ধরনের বিষয়, প্রতিটি বিষয়ে যদি আলাদা আলাদাভাবে নিরীক্ষা করা হয় তাহলে প্রতিটির ক্ষেত্রেই বলা হবে নিরীক্ষা করা হয়, সেক্ষেত্রে ওই নিরীক্ষাকে বলবো বিষয়বস্তুর ভিত্তিতে নিরীক্ষা। প্রথমে চলে আসি উৎপাদন ব্যয় নিরীক্ষা। উৎপাদন ব্যয় নিরীক্ষা কি? উৎপাদন কার্য পরিচালনা করা হয় এমন প্রতিষ্ঠানে যে উৎপাদন ব্যয় থাকে, সেই উৎপাদন ব্যয়গুলো হিসাবের সত্যতা যাচাই করা, ব্যয় সংক্রান্ত বিভিন্ন ধরনের নিয়মাবলী যথাযথভাবে পালিত হচ্ছে কিনা তা যাচাইয়ের জন্য যে নিরীক্ষা পরিচালিত হবে সেটিকে বলা হবে উৎপাদন ব্যয় নিরীক্ষা। এরপর ব্যবস্থাপনা নিরীক্ষা। ব্যবস্থাপনার সর্বক্ষেত্রে নির্ধারিত নীতি এবং নিয়ম অনুযায়ী ব্যবস্থাপনা কার্য পরিচালিত হচ্ছে কিনা এবং ব্যবস্থাপকগণ তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছেন কিনা, এই পরীক্ষাগুলো করাকে ব্যবস্থাপনা নিরীক্ষা বলা হয়। যে নিরীক্ষা টিম বা নিরীক্ষা বিভাগ বা নিরীক্ষক যখন ব্যবস্থাপনার এই কার্যাবলীগুলো নিরীক্ষা করবে তখন সেই নিরীক্ষাকে বলবো ব্যবস্থাপনা নিরীক্ষা। এরপর চলে আসি হিসাব রক্ষণ এবং অফিস ব্যবস্থাপনার নিরীক্ষা।
এটি হচ্ছে হিসাব রক্ষণ পদ্ধতি সুশৃঙ্খল এবং আইনানুগ কিনা, যে অফিস পরিচালনা করা হচ্ছে সে অফিস ব্যবস্থার সব কিছু আইনানুগভাবে সংঘটিত হচ্ছে কিনা সেই নিরীক্ষা করা। মানে হিসাব রক্ষণ কার্যাবলী নিয়ম অনুসারে হচ্ছে কিনা, অফিস ব্যবস্থাপনাটা নিয়ম অনুসারে হচ্ছে কিনা সে নিরীক্ষা করলেই সেটিকে বলা হবে হিসাব রক্ষণ এবং অফিস ব্যবস্থার নিরীক্ষা। এরপর চলে আসি বাণিজ্যিক নিরীক্ষা। এটি একটু ভিন্ন। সরকারি নিরীক্ষা বিভাগ রাষ্ট্রীয় মালিকানাধীন যেসব শিল্প প্রতিষ্ঠান আছে সেসব শিল্প প্রতিষ্ঠানে হিসাব নিরীক্ষার কাজ পরিচালনা করলে সেটিকে বলবো বাণিজ্যিক নিরীক্ষা। 1974 সালের কন্ট্রোলার ও অডিটর জেনারেল আইন দ্বারা এই নিরীক্ষাটি নিয়ন্ত্রণ করে। এরপর আসি নগদ লেনদেনের নিরীক্ষা। যখন প্রতিষ্ঠানের নগদ লেনদেন সমূহ ভাউচার বা প্রমাণপত্রের ভিত্তিতে নিরীক্ষা করা হয় সেটিকে বলা হয় নগদ লেনদেনের নিরীক্ষা। বিষয়বস্তুর ভিত্তিতে আরও কিছু শ্রেণীবিভাগ রয়েছে, যেমন উদ্ধৃতপত্রের নিরীক্ষা। প্রতিষ্ঠানের উদ্ধৃতপত্র সঠিকভাবে প্রস্তুত হয়েছে কিনা, উদ্ধৃতপত্রের অন্তর্বর্তী বিষয়বস্তুগুলো সঠিক কিনা সেটি নিরীক্ষা করাই হচ্ছে উদ্ধৃতপত্রের নিরীক্ষা। এর পরবর্তীতে আসে সামাজিক দায়িত্ব নিরীক্ষা। ব্যবসা প্রতিষ্ঠান বা বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান এখন সামাজিকভাবে দায়বদ্ধ। সমাজের বিভিন্ন দায়িত্ব পালন এবং সমাজের যেন ক্ষতি না হয় সেগুলো সামাজিক দায়বদ্ধতা তাদের আছে। সেই দায়বদ্ধতাগুলো ঠিকমতো পালিত হচ্ছে কিনা, সমাজের প্রতি তাদের দায়িত্বগুলো সঠিক কিনা, সঠিকভাবে পালিত হচ্ছে কিনা সেই নিরীক্ষাটিই হচ্ছে সামাজিক দায়িত্ব নিরীক্ষা। এরপর আসি যথার্থ নিরীক্ষা। যথার্থ নিরীক্ষা মূলত প্রতিষ্ঠানের আর্থিক যেসব কার্যাবলী সেসব কার্যাবলীর প্রাসঙ্গিক কিনা, সেসব কার্যাবলীর ন্যায্যতা পরীক্ষা করা এবং হচ্ছে পর্যালোচনা করে থাকে। তার মানে একটি প্রতিষ্ঠানের যেসব আর্থিক কার্যাবলী হচ্ছে সেই আর্থিক কার্যাবলীর প্রাসঙ্গিকতা এবং ন্যায্যতা পরীক্ষা করাকেই যথার্থ নিরীক্ষা বলবো। এরপর চলে আসি কার্য সম্পাদন নিরীক্ষা বা দক্ষতা নিরীক্ষা। একটি প্রতিষ্ঠান নির্দিষ্ট গোল বা এইম নিয়ে পরিচালিত হয়। সেই নির্দিষ্ট যে লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে সেই কার্য প্রতিষ্ঠান সম্পাদন করতে পেরেছে কিনা সেটি নিরীক্ষা করাই হচ্ছে কার্য সম্পাদন নিরীক্ষা বা দক্ষতা নিরীক্ষা। তারপর মানব সম্পদ নিরীক্ষা। একটি প্রতিষ্ঠানের মানব সম্পদ সে প্রতিষ্ঠানের জন্যে বিশাল ভূমিকা পালন করে এবং প্রতিষ্ঠানের মানব সম্পদের দক্ষতা, মানব সম্পদ নির্বাচনের ক্ষেত্রে যৌক্তিকতা, ন্যায্যতা ইত্যাদি বিষয়গুলো প্রতিষ্ঠানের জন্য খুবই গুরুত্বপূর্ণ, প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মানব সম্পদ নিরীক্ষা সাধারণত সেই কাজটিই করে থাকে যে মানব সম্পদ নির্বাচনের ক্ষেত্রে যথার্থতা, ন্যায্যতার প্রয়োগ হয়েছে কিনা, সঠিকভাবে মানব সম্পদ নিয়োগ করা হয়েছে কিনা এবং সে মানব সম্পদের কার্যাবলীগুলো কী কী, যে মানব সম্পদ নিয়োগ করা হয়েছে তার সঠিক মূল্যায়ন এবং তা থেকে প্রাপ্ত সেবা কেমন, এই বিষয়গুলো নিরীক্ষা করে থাকে। এছাড়াও রয়েছে কর সংক্রান্ত হিসাব নিরীক্ষা। 1984 সনের আয়কর অধ্যাদেশ অনুসারে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আয় যদি করযোগ্য হয় তাহলে ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানের নির্ধারিত করের পরিমাণজনিত হিসাব এবং কাগজপত্র যখন একজন নিরীক্ষক পরীক্ষা করেন তখন সে নিরীক্ষাকে বলবো কর সংক্রান্ত হিসাব নিরীক্ষা। এরপর চলে আসি কৃষি খামার হিসাব নিরীক্ষা। একজন নিরীক্ষক যখন কোনো কৃষি খামারের আয় ব্যয় সংশ্লিষ্ট সকল অর্থনৈতিক কার্যকলাপ এবং হিসাব নিকাশ কাগজপত্র সব পরীক্ষা নিরীক্ষা করবেন তখন সেটিকে বলা হবে কৃষি খামার সংক্রান্ত হিসাব নিরীক্ষা। এরপর আসি মানস্বরূপ হিসাব নিরীক্ষা। মান মানে স্ট্যান্ডার্ড। যখন বড় কোনো প্রতিষ্ঠানে নিরীক্ষার ক্ষেত্রে সব ধরনের কাগজপত্র পরীক্ষা না করে
একটি মান নির্ধারণ করা হয় যে এই অংশটুকু করলে পুরো ওই সময়ের, যেমন ক্রয় সংক্রান্ত হিসাব, সেই ক্ষেত্রে কয়েকটি ভাউচার পরীক্ষা করে পুরো ক্রয় সংক্রান্ত সারা বছরের যে হিসাব সেটির একটি মান নির্ধারণ করা যাবে। সেই নিরীক্ষাকে বলা হবে মানস্বরূপ হিসাব নিরীক্ষা। মানে এটি এমন একটি হিসাব নিরীক্ষা পদ্ধতি যেটি হচ্ছে সময় এবং শ্রম দুটোই হচ্ছে সাশ্রয় করবে এবং করে হিসাবগুলোর সকল পদ বিশদ পরীক্ষা না করে সংক্ষেপে পরীক্ষা করবে। মানে মানস্বরূপ হিসাব নিরীক্ষার অর্থ হলো হিসাব বইয়ের কিছু কিছু অংশের পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করা এবং অভ্যন্তরীণ যে নিবারক ব্যবস্থা আছে সেটির উপর ভিত্তি করে অন্যান্য পদসমূহের নমুনা পরীক্ষা করা। সাধারণত যেটি বলছিলাম যে বড় বড় প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই নিরীক্ষা ব্যবস্থা খুবই কার্যকর, যেখানে আসলে, তবে এখানে আরেকটি কথা আছে যে এই নিরীক্ষায় মানস্বরূপ নিরীক্ষায় যেহেতু সব ধরনের সবগুলো কাগজপত্র বা হচ্ছে প্রমাণপত্র পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করা হয় না, সেক্ষেত্রে এখানে কিন্তু ভুল জোয়াজুরির একটু সম্ভাবনা থেকে যায়। তবে এটির একটি সুবিধা, সেটি হচ্ছে এটি কম ব্যয় সাপেক্ষ এবং কম সময় সাপেক্ষ। পরবর্তীতে চলে আসি কর্মী ব্যক্তি সংক্রান্ত হিসাব নিরীক্ষা। কোনো প্রতিষ্ঠান বা সংগঠনের কর্মী ব্যবস্থাপনার দক্ষতা বিচার বিশ্লেষণ করার জন্য কর্মী সংক্রান্ত বিভিন্ন ধরনের নীতিমালা রয়েছে, পদ্ধতি, কার্যকলাপ রয়েছে এবং সেগুলো বিশ্লেষণ মূল্যায়ন করার কাজকেই বলা হচ্ছে কর্মী বা ব্যক্তি সংক্রান্ত হিসাব নিরীক্ষা। এই ছিল বিষয়বস্তুর ভিত্তিতে নিরীক্ষা শ্রেণীবিভাগ এবং এরই সাথে নিরীক্ষার শ্রেণীবিভাগও আলোচনা করা হলো। আজকের ক্লাসে এইটুকুই। সবাই ভালো থেকো, নিরাপদে থেকো, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।